পরম করুণাময়ের নামে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত সহকর্মীবৃন্দ, সর্বস্তরের দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আমি জানাচ্ছি শুভেচ্ছা এবং আমার ক্লাসে সবাইকে স্বাগত। শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় তোমরা কাগজ কলম নিয়ে প্রস্তুত হয়ে আছো। তো শুরুতেই বরাবরের মতো আমার পরিচয়। আমি সঞ্জয় ভৌমিক, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ, গৃহকালিন্দিয়া হাজার হাসমত ডিগ্রি কলেজ। শিক্ষার্থীবৃন্দ, আমার আজকের ক্লাসটি হচ্ছে উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর জন্য। আমি তোমাদের পড়াবো জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। আগের ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায়ের যে মানব জীবনের ধারাবাহিকতা নামে যে অধ্যায়টি আছে তার অর্থাৎ পরবর্তী ক্লাসটি নিতে যাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু পর্দায় চোখটা রাখো। এখানে তোমরা পর্দায় 4টি ছবি দেখতে পাচ্ছ। তো প্রথম ছবি, দ্বিতীয় ছবি, তৃতীয় ছবি এবং চতুর্থ ছবি। তো এই 4টি ছবি দেখে আমাদের কিছু বিষয় অনুমান করতে হবে। আসলে আমরা প্রথম ছবির দিকে যদি একটু তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা নারী দেহ। এটা হচ্ছে গিয়ে তার স্ত্রী প্রজননতন্ত্র অর্থাৎ ডিম্বাশয় এবং জরায়ু। এরপর আমরা দেখতে পাচ্ছি একটি ডিম্বাণু। তারপর ডিম্বাণুটা বের করে নিয়ে একটি কাঁচ পাত্রে অর্থাৎ পেটেরিস তার মধ্যে রাখা হলো। তারপর আমরা দেখতে পাচ্ছি এই ডিম্বাণুটাকে সম্ভবত কোনো ধরনের ইনজেকশন প্রয়োগ করা হচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এই অর্থাৎ ইনজেক্টেড ডিম্বাণুটাকে পুনরায় স্ত্রী প্রজননতন্ত্রে আবার প্রতিস্থাপন করা হচ্ছে। এই হলো আমার প্রথম চিত্রটা। দ্বিতীয় চিত্রটাতে আমরা দেখতে পাচ্ছি একটা কাচের টেস্ট টিউব, তার ভিতরে একটা ক্ষুদ্রাকায় মানব শিশু। তৃতীয় ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি একটা টেস্ট টিউব থেকে একটা মানব শিশু বের হয়ে আসছে। আর চতুর্থ এবং সর্বশেষ যে ছবিটা, তাতে আমরা সদ্যজাত এক মানব সন্তানকে দেখতে পাচ্ছি। এই হচ্ছে গিয়ে আমার 4টি চিত্র এবং তার বিষয়ে বর্ণনা। তা আমরা যা দেখলাম তা থেকে বুঝতে পারছি এখানে স্বাভাবিক প্রজননের মাধ্যমে অর্থাৎ জন্ম নেওয়া শিশু এটা না। আসলে ব্যাপারটা হচ্ছে কি, স্বাভাবিক প্রজননে যখন নারী অক্ষম হয় তখন নারীর ডিম্বাশয় থেকে ডিম্বাণুকে বের করে এনে কাঁচ পাত্রের মধ্যে রেখে নিষিক্ত করে পুনরায় জরায়ুতে স্থাপনের মাধ্যমে এখানে সন্তান উৎপাদন করা হয়েছে। তো এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলবো অর্থাৎ নিয়ন্ত্রিত পরিবেশে এভাবে ভ্রূণ তৈরির মাধ্যমে সন্তান উৎপাদন প্রক্রিয়াকে আমরা বলবো আইভিএফ। তাহলে আমরা আজকের পাঠের জিনিস একটা পেয়ে গেলাম, আইভিএফ। আমাদের আজকের পাঠের দ্বিতীয় আরেকটা অংশ আছে, তার জন্য আমরা এবারের ছবিগুলো একটু দেখব এবং খেয়াল করে দেখব যে পাঠের বিষয়টা কি আমরা বের করে আনতে পারি কিনা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ প্রথম ছবিটাতে লেখা আছে নো স্পার্ম আইডেন্টিফাইড, অর্থাৎ কোনো শুক্রাণু খুঁজে পাওয়া যায়নি। দ্বিতীয় ছবিটাতে লেখা আছে ডিম্বপাতে ব্যর্থতা। তৃতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন ভদ্রলোক এবং একজন ভদ্রমহিলা। ভদ্রলোক মাথায় হাত দিয়ে গভীর দুশ্চিন্তার সাথে বসে আছে। চতুর্থ যে ছবিটা এবং সর্বশেষ যে ছবিটা, সেখানে লেখা আছে রিপোর্ট এবং সেখানে লেখা আছে নেগেটিভ অবলিক নট প্রেগন্যান্ট। এবং আমরা দেখতে পাচ্ছি দম্পতি দুজন খুব মন খারাপ করে দাঁড়িয়ে আছে এবং অর্থাৎ যিনি নারী সঙ্গী তিনি একটা প্রেগন্যান্সি টেস্ট স্ট্রিপ দেখছেন যেখানে নেগেটিভ রেজাল্ট দেখানো আছে। তো এর দ্বারা আমরা কি বুঝবো? এর দ্বারা আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে এই দম্পতি অর্থাৎ এই নারী গর্ভধারণে অক্ষম। অর্থাৎ টোটাল ঘটনাটা হচ্ছে তাদের যে কারো কারণে হতে পারে প্রজননগত ব্যর্থতা। তাহলে এই দুইটা জিনিস থেকে আমরা আজকে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে আমাদের এই পাঠের নাম হবে অর্থাৎ প্রজনন অক্ষমতা।
তাহলে টোটালি আমরা আজকে যে দুটো জিনিস নিয়ে আলোচনা করব, আমাদের প্রথম জিনিসটা হচ্ছে আইভিএফ, যেটা আমরা প্রথমে ছবি দেখিয়েছিলাম, এবং পরে আমরা যা দেখালাম সেটা হচ্ছে প্রজনন অক্ষমতা। তাহলে আমরা আজকে আলোচ্য বিষয় ঠিক করেছি আইভিএফ এবং পুরুষ ও নারীর প্রজনন অক্ষমতা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি আমার সাথে থেকে এই পাঠ অনুসরণ করো তাহলে তোমরা এই পাঠ থেকে যা পাবে, তোমরা আইভিএফ কি বলতে পারবে, আইভিএফ পদ্ধতিতে অর্থাৎ সন্তান পেতে গেলে আমাদেরকে যে ধাপগুলো অতিক্রম করতে হয় তোমরা সে ধাপগুলো ব্যাখ্যা করতে পারবে, এবং আমরা দ্বিতীয় যে পাঠটা দেখিয়েছি অর্থাৎ প্রজনন অক্ষমতা, এই প্রজনন অক্ষমতার সম্ভাব্য যে কারণগুলো আছে সেগুলো তোমরা বিশ্লেষণ করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের প্রথম পাঠের কথা বলেছিলাম আইভিএফ। তো আইভিএফ আসলে একটা ইংরেজি শব্দের সংক্ষিপ্ত রূপ। ইংরেজি শব্দটা হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন। ল্যাটিন ভাষায় ইন ভিট্রো এর যদি ইংরেজিতে মিনিং করা হয় তাহলে এর ইংরেজি মিনিংটা হয় উইদিন দ্য গ্লাস। বাংলা অর্থ করলে দাঁড়ায় কাচের ভেতরে। আর আমরা সবাই জানি ফার্টিলাইজেশন মানে নিষেক। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো কাঁচ পাত্রে রেখে ডিম্বাণুকে নিষিক্ত করা। তো আসলে যখন কোনো দম্পতির অর্থাৎ স্বামী বা স্ত্রী যে কোনো একজনের সমস্যাগত কারণে দম্পতি স্বামী বা স্ত্রী যে কেউ অর্থাৎ তাদের জন্য সমস্যাটা যার জন্য হচ্ছে স্বাভাবিক পদ্ধতিতে সন্তান জন্ম দিতে ব্যর্থ হন, তখন তাদের শুক্রাণু ও ডিম্বাণুকে তাদের দেহের বাইরে নিয়ে এসে একটা টেস্ট টিউবের মধ্যে সেখানে নিষেক সংগঠিত করে পুনরায় ওই নিষিক্ত ডিম্বাণুকে স্ত্রী জরায়ুতে স্থাপনপূর্বক যে সন্তান জন্ম দেওয়া হয় সেই ঘটনাটাকে বলা হচ্ছে আইভিএফ। তো যেহেতু এখানে নিষিক্তকরণটা মানব দেহের পরিবর্তে কাচের পাত্রে বা টেস্ট টিউবে মানে ঘটানো হচ্ছে, সে কারণেই এটাকে বলা হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন। আমরা আগেই বলেছি ইনভিট্রো মিন্স উইদিন দ্য গ্লাস, সেটা টেস্ট টিউব অথবা কাঁচ পাত্রের মধ্যে রেখে। আরেকটা কথা, আমি কথার কথা বলেছিলাম টেস্ট টিউবের মধ্যে। আসলে এই পদ্ধতিতে জন্ম নেওয়া সন্তানদেরকে অনেকেই বলে টেস্ট টিউব বেবি। আমরা এই কথাটা কিন্তু আমাদের সমাজে অনেক বেশি বেশি শুনে থাকি, যেহেতু তাদের অর্থাৎ নিষিক্তকরণটা টেস্ট টিউবের মধ্যে সংগঠিত হয়, তাই এটাকে বলা হচ্ছে টেস্ট টিউব বেবি। এখন আমাদের পাঠের যে দ্বিতীয় শিক্ষণফলটা ছিল আইভিএফ পদ্ধতির ধাপসমূহ, অর্থাৎ আমরা কি কি ধাপ অতিক্রম করে তারপর আইভিএফে যাব। আমাদেরকে আইভিএফ পদ্ধতিতে সন্তান পেতে গেলে কমপক্ষে 60টি ধাপ অতিক্রম করতে হবে। আমরা একে একে ধাপগুলোর নাম বলবো, তারপর একটু একটু করে সে ধাপগুলোর বিষয়ে আমরা কিছু কিছু বর্ণনা দেব। আমাদের প্রথম যে ধাপটা, এটার নাম হচ্ছে স্বাভাবিক রজচক্র দমন। শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইচ্ছে করলে আমার বলার সাথে সাথে খাতায় লিখে নিতে পারো। আমি খুব একটা দ্রুত বলবো না, আমি আস্তে বলবো, তোমরা ইচ্ছা করলে লিখে নিতে পারো। তাহলে প্রথম ধাপের নাম হচ্ছে ধাপ নাম্বার 1 স্বাভাবিক রজচক্র দমন। ধাপ নাম্বার 2 ডিম্বাণুর সরবরাহ বৃদ্ধি। আমি সবকটা ধাপ বলার শেষে পুনরায় ধাপগুলো নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করব। আমাদের তৃতীয় যে ধাপ সেটা হচ্ছে অগ্রগতি পরীক্ষা। আমাদের চতুর্থ ধাপ হচ্ছে ডিম্বাণু সংগ্রহ। পঞ্চম ধাপ শুক্রাণু সংগ্রহ। ষষ্ঠ ধাপ ডিম্বাণু নিষিক্তকরণ, এবং সপ্তম ও শেষ ধাপটা ভ্রূণ স্থানান্তর। তো এই কটা ধাপ আমাদেরকে অর্থাৎ ল্যাবরেটরিতে করতে হবে, এবং সেই সময়ে অর্থাৎ ওই দম্পতিকে ডাক্তার সাহেবকে অর্থাৎ যথাযথ সহযোগিতা করতে হবে। তা আমরা এবার চলে যাব প্রথম ধাপে। শিক্ষার্থীবৃন্দ, আসলে শখ করে কেউ আইভিএফ পদ্ধতিতে সন্তান নেয় না। যখন কোনো দম্পতির স্বাভাবিকভাবে সন্তান আসে না, তখন একটা পর্যায়ে গিয়ে তারা ডাক্তারের শরণাপন্ন হন। এই ধরনের ডাক্তারকে বলা হয় ফার্টিলিটি বিশেষজ্ঞ। তো ডাক্তার সাহেব প্রথমেই স্বামী বা স্ত্রী দুজনের অর্থাৎ ইতিহাস সংগ্রহ করেন, শারীরিক বিভিন্ন অবস্থা, তারপরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন। পরীক্ষা নিরীক্ষার পর
তিনি যখন দেখেন তাদেরকে ঔষধ বা অন্য ছোটোখাটো কোনো অপারেশন করে এই সমস্যার সমাধান করা যাবেন না, তখন তিনি সিদ্ধান্ত দেন যে আপনাদের জন্য সন্তান পেতে হলে উপায় হচ্ছে আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন। তাহলে ধরেই কিন্তু কাউকে অর্থাৎ আইভিএফ করা হয় না। সেক্ষেত্রে প্রথমত ডাক্তার সাহেব তার স্বাভাবিক যে সমস্ত ওষুধ বিশুধ বা টুকিটাকি অপারেশন আছে তার মধ্যে যদি সারানো যায় সেই চেষ্টাই করে থাকেন। এটা হচ্ছে অর্থাৎ অনেক দিনের চেষ্টার পর যখন তিনি স্বাভাবিক চেষ্টাগুলো ব্যাহত হন তখন এই চেষ্টাটা করেন। আরেকটু জিনিস বলে রাখি, যারা আইভিএফ এর মাধ্যমে সন্তান নেবেন তাদেরকে ডাক্তারের চেম্বারে অর্থাৎ নিয়মিতভাবে আসা যাওয়া করতে হয়। ডাক্তার সাহেব এই জন্যই প্রথমে যে কাজটা করেন, যিনি অর্থাৎ এই দম্পতির নারী পার্টনার তার রজচক্রের যে স্বাভাবিকতা সেটা তিনি তার হাতে নিয়ন্ত্রণ নিয়ে নেন। তাহলে আইভিএফ পদ্ধতির প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে স্বাভাবিক রজচক্র দমন। এখানে ডাক্তার সাহেব যে কাজ করেন, যাকে আইভিএফ করানো হবে যে অর্থাৎ নারীকে, তো সেখানে তিনি এই নারীকে কি করেন, তার নাকের ভেতর প্রয়োগ করা যাবে এমন এক ধরনের স্প্রে অথবা ইনজেকশন প্রয়োগ করেন, যাতে করে অর্থাৎ এই রজচক্রের যে ঘটনাটা সেটা উনি নিজে নিয়ন্ত্রণ করতে পারবেন। এর অর্থ হচ্ছে স্বাভাবিকভাবে প্রতি রজচক্রে একটি ডিম্বাণু উৎপন্ন হয়, কিন্তু ডাক্তার সাহেব চান যে তার সুবিধা মতো সময়ে রজচক্র হবে এবং রজচক্রের অর্থাৎ আগে যে ডিম্বাণু তার সংখ্যা হবে একাধিক। কারণ এটা যেহেতু বিশাল ব্যয়ের একটা পরীক্ষা এবং একটা কার্যক্রম, সেখানে একটি মাত্র ডিম্বাণু নিয়ে কাজ করতে গেলে যদি কোনো কারণে এটা ব্যর্থ হয় তাহলে কিন্তু ওনার প্রজেক্টটা ব্যর্থ হবে। সে কারণে অর্থাৎ রজচক্রের নিয়ন্ত্রণটা ডাক্তার সাহেব নিজের হাতে নিয়ে নেন এবং আমরা যেমনটি প্রথমে দেখালাম এই জন্য নাকে স্প্রে করার যোগ্য ঔষধ অথবা ইনজেকশন প্রয়োগ করা হয় ওই সংশ্লিষ্ট নারীকে। যাই হোক, আমরা দ্বিতীয় পর্যায়ে যেটা দেখব, ডিম্বাণুর সরবরাহ বৃদ্ধি। আসলে প্রথমেই ইনি এক ধাপ ঔষধ প্রয়োগ করেছেন, দ্বিতীয় পর্যায়ে এসে সংশ্লিষ্ট নারীকে অর্থাৎ তার ডিম্বাণুর উৎপাদন বাড়ানোর জন্য FSH, বাংলা করলে আমরা বলবো ফলিকল উত্তেজক হরমোন বা ফলিকল স্টিমুলেটিং হরমোন, এরকম অর্থাৎ ফলিকল স্টিমুলেটিং হরমোন দিয়ে তাকে অর্থাৎ যাতে করে বেশি করে ডিম্বাণু উৎপন্ন করতে পারে সে ব্যবস্থাটা করে থাকেন। তো যদি একাধিক 4টা 5টা 7টা ডিম্বাণু উৎপন্ন হয় সেখান থেকে অর্থাৎ ডাক্তারের উৎকৃষ্ট মানের ডিম্বাণু বাছাইয়ের একটা সুবিধা থাকে। আর এছাড়াও ডাক্তারের এই আইভি পদ্ধতির ভ্রূণ তৈরির জন্য একাধিক ডিম্বাণুরও প্রয়োজন পড়ে। আমরা দেখতে পাচ্ছি ডিম্বাণুর সরবরাহ বৃদ্ধির জন্য ডাক্তার রোগীকে ইনজেকশন প্রয়োগ করছে। আমরা চলে যাব তৃতীয় ধাপে, অগ্রগতি পরীক্ষা। ডাক্তার সাহেব রোগীকে যে অর্থাৎ FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন দিলেন তার ফলশ্রুতিতে আমরা নিশ্চিত হতে চাইব যে সত্যি সত্যি ডিম্বাণু বেশি উৎপাদিত হচ্ছে কি হচ্ছে না। যদি না হয় তাহলে আমাদেরকে পুনরায় আবার নতুন করে কার্যক্রম শুরু করতে হবে। আর যদি হয়ে থাকে তাহলে আমরা বুঝতে পারবো আমরা এই পর্যন্ত যা করে এসেছি তা ঠিক আছে। অর্থাৎ তৃতীয় এ ধাপে এসে রোগীর রক্ত বা প্রস্রাব পরীক্ষা করে দেখা হয় প্রাথমিক পর্যায়ে যে যা কিছু করা হয়েছে ঠিক আছে কিনা। ডাক্তার সাহেব এতেও কিন্তু সন্তুষ্ট না, তিনি রোগীর আল্ট্রাসাউন্ড স্ক্যান করেন। স্ক্যান করে যদি ডিম্বাশয়ের ভেতর, আমরা পরের ছবিটাতে দেখতে পাচ্ছি বোধহয় 7-8টা ডিম্বাণু, তো এরকম তিনি দেখতে চান যে একাধিক ডিম্বাণুর উৎপত্তি হয়েছে কিনা। যদি এটা হয় তাহলে তিনি বোঝেন যে তার প্রয়োগিত যে ঔষধ সেটা কাজ করেছে। অর্থাৎ এই পর্যায়টাকে বলা হচ্ছে অগ্রগতি পরীক্ষা। আমার অগ্রগতি পরীক্ষা আমি উত্তীর্ণ, পরবর্তী যে কাজটা সেটা হলো এই ডিম্বাণু
সংগ্রহ। এখানে বলে রাখা ভালো, যেহেতু ডাক্তার সাহেব নির্দিষ্ট একটা সময়ের মধ্যে চাচ্ছেন ডিম্বাণু সংগ্রহ করার জন্য, সে কারণে তিনি সংশ্লিষ্ট রোগিণীকে তার ডিম্বাণু সংগ্রহের 34 থেকে 38 ঘন্টা আগে আরও একবার ঔষধ প্রয়োগ করেন। এই প্রয়োগিত ঔষধটার উদ্দেশ্য হচ্ছে যাতে করে ডিম্বাণুগুলো পরিপক্ক হয়, অর্থাৎ পরিপক্ক মানের ডিম্বাণুগুলো সব পাওয়া যায়। যদি অর্থাৎ ডিম্বাণুর মধ্যে কেউ অপরিপক্ক থাকে, সে নিষেকের জন্য অনুপযুক্ত হবে। সে কারণে অধিকতর নিশ্চিত হওয়ার জন্য ডাক্তার সাহেব ডিম্বাণু সংগ্রহের 34 থেকে 38 ঘন্টা আগে রোগিণীকে পুনরায় আরও একবার ঔষধ প্রয়োগ করেন। যাই হোক, এখন পরিপক্ক ডিম্বাণু সংগ্রহ করা হবে। তো ডাক্তার সাহেব যে কাজটা করেন, সংশ্লিষ্ট রোগিণীর অর্থাৎ একটা আল্ট্রাসাউন্ড করেন। তো এটার যে ছবি তিনি দেখেন, সেই ছবি সূত্র ধরে যোনিপথে সূক্ষ্ম ফাঁপা সুচ প্রবেশ করিয়ে সেটাকে অর্থাৎ ডিম্বাশয়ে নিয়ে যাওয়া হয়। তারপর ডিম্বাশয় ফলিকল আবৃত ডিম্বাণুর কাছে নিয়ে গিয়ে এরপরে ডিম্বাণু চোষণ যন্ত্রের সাহায্যে তিনি একটি একটি করে ডিম্বাণু সংগ্রহ করেন এবং সেটা করে পেটি ডিশে রাখেন। আমরা পরের ছবিতে যেটা দেখতে পাচ্ছি এভাবে অর্থাৎ প্রতিবারে একটি একটি করে ডিম্বাণু বের করে আনেন এবং সেগুলাকে একটা কাঁচ পাত্রে রাখা হয়। বলে রাখা ভালো, এই কাঁচ পাত্রে রাখা যে ল্যাবরেটরি, তার অর্থাৎ যেখানে ডিম্বাণুগুলোকে রাখা হবে তার তাপমাত্রা হচ্ছে পরিবেশ অনুকূল তাপমাত্রা। এখানে পরিবেশ বলতে অর্থাৎ তারা নারী দেহের অভ্যন্তরে যে তাপমাত্রায় ছিল সে তাপমাত্রায় ডিম্বাণুগুলোকে রাখা হবে, না হলে এগুলো নষ্ট হয়ে যাবে। এখন ডিম্বাণু সংগ্রহ শেষ। ডিম্বাণু সংগ্রহের পরবর্তী ধাপ হচ্ছে শুক্রাণু সংগ্রহ। নারী যে পুরুষ সঙ্গীর শুক্রাণু দিয়ে তার ডিম্বাণুকে নিষিক্ত করতে চাচ্ছেন, তার পরবর্তীতে সে পুরুষ সঙ্গীকে আমন্ত্রণ জানানো হয় শুক্রাণু প্রদানের জন্য। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা শুক্রাশয়। শুক্রাশয় থেকে বিশেষ প্রক্রিয়ায় এরকম অর্থাৎ শুক্রাণু বের করে আনা হচ্ছে। বের করে আনার পর সেগুলাকেও কি করা হয়, সেগুলাকেও এরকম পেটি ডিশের মধ্যে রেখে পরবর্তীতে কালচার মিডিয়ামে রাখা হয়। তো শুক্রাণু কিন্তু খুবই সংবেদনশীল, একটু অযত্নেই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো কালচার মিডিয়ামে রাখার পর পরবর্তী যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে বিশেষ প্রক্রিয়ায় এই সিমেন্ট বা বীর্য থেকে অপ্রয়োজনীয় অংশগুলো বাদ দিয়ে সক্ষম শুক্রাণুগুলা বেছে আলাদা করা হয় এবং এই সক্ষম অর্থাৎ নিষেক সক্ষম উপযুক্ত শুক্রাণুগুলাকে ডিম্বাণুকে নিষিক্তকরণের জন্য বেছে রাখা হয়। আমরা পরবর্তী পর্যায়ে চলে আসবো, ষষ্ঠ পর্যায়ে। আমাদের ষষ্ঠ পর্যায়টা হচ্ছে ডিম্বাণু নিষিক্তকরণ। আমরা এতক্ষণ যে শুক্রাণুগুলোকে অর্থাৎ রেখেছিলাম সেগুলোকে ইনকিউবেটরে রাখা হয়। তো সেখান থেকে সর্বোচ্চ গুণগত মান যে সমস্ত শুক্রাণুর আছে এরকম শুক্রাণুগুলোকে এনে ডিম্বাণুর সাথে পেটি ডিশের মধ্যে 16 থেকে 20 ঘন্টা রাখা হয়। স্বাভাবিকভাবে যদি অর্থাৎ শুক্রাণুগুলো ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে তাহলে খুব ভালো কথা, যদি না পারে তবে তার জন্য আরেকটা বিশেষ পদ্ধতি গ্রহণ করা হয়। তো অনেক ক্ষেত্রে স্বাভাবিকভাবেই শুক্রাণুগুলো অর্থাৎ ডিম্বাণুকে নিষিক্ত করে, আর যদি এই শুক্রাণু দ্বারা ডিম্বাণু নিষিক্ত না হয় সেক্ষেত্রে অর্থাৎ গবেষক বা ডাক্তার যে কাজটা করেন সেটা হচ্ছে আন্তঃসাইটোপ্লাজমিক শুক্রাণু ইনজেকশন প্রক্রিয়ায় শুক্রাণুকে ডিম্বাণুর অভ্যন্তরে প্রবেশ করিয়ে দেন। এটা অনেকটা জোর করে প্রবেশ করিয়ে দেওয়ার মতো। আমরা এই ছবিগুলোর মধ্যে সর্বশেষ ছবিটাতে সেটা একটা নমুনা দেখতে পাচ্ছি। এই ইনজেকশনের ভেতরে আছে শুক্রাণু, সেটাকে অর্থাৎ ইনজেক্ট করে ডিম্বাণুর ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে। এভাবে একটা সময় দেখা যায় প্রবেশ করানোর পর ডিম্বাণুগুলো শুক্রাণু কর্তৃক নিষিক্ত হয়। যখন নিষিক্ত হয় তার কিছু আলামত বা নমুনা ডাক্তার সাহেবরা দেখতে পান। তো এটা বোঝা যায় যখন ওই নিষিক্ত ডিম্বাণুগুলো আস্তে আস্তে তাদের কোষ বিভাজন অর্থাৎ কিনা ক্লিভেজ শুরু করবে। যখন তাদের মধ্যে কোষ বিভাজন শুরু হয় ডাক্তার সাহেবরা তখন
নিশ্চিত হন যে এ পর্যন্ত তারা যতটুকু কাজ করে এসেছেন তা ঠিক ছিল। তো যেহেতু এখন কোষগুলো বিভাজিত হচ্ছে, তো এগুলো ছোট থাকতেই এটাকে স্ত্রী দেহে স্থানান্তর করা হয়। তা এখন এই পর্যায়টা যেটা কিনা আমার অর্থাৎ আইভিএফ এর সর্বশেষ পর্যায়ে, এটাকে আমি বলবো ভ্রূণ স্থানান্তর। নিষিক্ত ডিম্বাণু যখন 2 থেকে 4 কোষ বিশিষ্ট হবে, তখন এটাকে ক্যাথেটারের সাহায্য নিয়ে পুনরায় আবার আল্ট্রাসাউন্ড স্ক্যানে অর্থাৎ ছবি দেখে জরায়ুতে নিয়ে গিয়ে তারপর স্থাপন করা হয়। এখন কথা হচ্ছে, ডাক্তার সাহেব কিন্তু একটা ভ্রূণ তৈরি করেন না বা করবেনও না, তিনি একাধিক ভ্রূণ তৈরি করেছেন। তো সাধারণত যারা আইভিএফে সন্তান নেন তারাও চান এই কষ্ট এবং এই অর্থ ব্যয় যেন একবারেই হয়ে যায়। তো যে কারণে একজন নারীর গর্ভে বা জরায়ুতে একাধিক ভ্রূণ প্রতিস্থাপন করা হয়। এখন একজন নারীতে ঠিক কয়টা ভ্রূণ প্রতিস্থাপন করা হবে, এখানে কিছু বিষয় বলার আছে। সেটা হচ্ছে সংশ্লিষ্ট নারীর বয়সটা কীরকম, তার শারীরিক অবস্থাটা কীরকম। তো এটা চিন্তা করেই ডাক্তার সাহেবরা 2, 3 বা সর্বোচ্চ 4টি ভ্রূণ একসাথে স্থাপন করেন। তবে সাধারণত 4টির ঘটনা আমরা খুব একটা বেশি দেখি না। হ্যাঁ, সাধারণত 1 বা 2 অধিকাংশ ক্ষেত্রে হয়ে থাকে। তো যাই হোক, এই ভ্রূণ স্থাপনের পরও ডাক্তার সাহেবরা কিন্তু নিশ্চিত থাকেন না যে এটা ঠিকমতো প্রতিস্থাপিত হলো কি না। এই কাজটা করার 15 দিন পর চিকিৎসক যে কাজটা করেন, সংশ্লিষ্ট রোগিণীর রক্ত পরীক্ষা করে দেখেন তিনি গর্ভবতী হয়েছেন কি না, অর্থাৎ সংস্থাপিত ভ্রূণটি জরায়ুর সাথে তার অবস্থান করতে পেরেছে কি না। যদি রক্ত পরীক্ষায় উনি উত্তীর্ণ হন, তার পরবর্তী কাজটা হচ্ছে তিনি ইউএসজি অর্থাৎ যেটাকে আমরা বলি আল্ট্রাসনোগ্রাম, সেটা করে গর্ভধারণের বিষয়টি নিশ্চিত হন। তো এভাবেই সাধারণত আইভিএফ পদ্ধতির ধাপগুলো পার করা হয়। আর যে নারীর অর্থাৎ গর্ভে ভ্রূণ সংস্থাপিত করা হয়েছে, ভ্রূণ সংস্থাপনের 4 থেকে 6 ঘন্টা পর একটুখানি বিশ্রাম নিয়ে তিনি ইচ্ছা করলে বাড়ি চলে যেতে পারেন। তবে বলে রাখা ভালো, এই চলে যাওয়াই কিন্তু তার সব না, তাকে প্রায়শই ডাক্তারের কাছে এসে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করাতে হয় যে তিনি এখন পর্যন্ত ঠিক আছেন। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা আইভিএফ পদ্ধতি নিয়ে বললাম। এবার আমরা বলবো আইভিএফ পদ্ধতির সুবিধা কি, অসুবিধা কি। আমি আগেই যেমনটি বলেছিলাম, কারো প্রজননগত ব্যর্থতা দেখা দিলেই কিন্তু ডাক্তার সাহেবরা সাথে সাথে আইভিএফ এর জন্য পরামর্শ দেন না। যখন অন্য কোনো উপায় না পান, তখনই শুধু এই পদ্ধতির কথা বলে থাকেন। তো সাধারণত এখানে যে সুবিধাগুলো আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে, এতে নারীর মাতৃত্বের বাসনা পূর্ণ হয়। কোন নারীর যদি ডিম্বনালী ক্ষতিগ্রস্তও থাকে, তাহলেও এই পদ্ধতিতে গর্ভধারণ সম্ভব। আর নারীর পুরুষ সঙ্গীর যদি শুক্রাণুর সংখ্যা কমও থাকে, তাতেও সন্তান লাভ করা সম্ভব। নারীর বয়স যদি তুলনামূলকভাবে বেশি হয়ে যায়, অর্থাৎ অপেক্ষাকৃত বেশি বয়সেও সন্তান লাভ করা সম্ভব। আর এর সাময়িক হয়তো কিছু প্রতিক্রিয়া হতে পারে, খিঁচুনি বা এ ধরনের আতঙ্ক ভয়ের মতো, তবে দীর্ঘস্থায়ী কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এই পদ্ধতিতে নাই। এই ঘটনাগুলো হচ্ছে সুবিধা। এবার আমরা দেখব আইভিএফ এর অসুবিধাগুলো কি কি। প্রথম থেকেই একটা জিনিস সহজে আমরা অনুমান করতে পারছি, এটা অনেক সময় লাগে। 1 দিনে 2 দিনে বা 1 মাসে 2 মাসে 4 মাসে 6 মাসে এটা হয় না। অনেক দিন থেকে ডাক্তারের চেম্বারে আসা যাওয়া করতে হয়, তারপর এক সময় ডাক্তার চিকিৎসার দায়িত্ব নেন। তাহলে এটা একদিকে যেমন সময় সাপেক্ষ, অন্যদিকে সেটা ব্যয় সাপেক্ষ পদ্ধতি। আমাদের বাংলাদেশের মতো দেশে এই ধরনের একটা আইভিএফ সন্তান পেতে হলে এখনও 5 থেকে 7 লাখ টাকা কমপক্ষে খরচ হয়। আর আরেকটা জিনিস, এই পদ্ধতিটা খুবই সংবেদনশীল, এতে গর্ভপাতের ঝুঁকি থেকেই যায়। আর খুব বেশিবার স্বাভাবিক পদ্ধতিতে যেরকম 1 বার 2 বার 3 বার 5 বার গর্ভধারণ করা যায়, এখানে কিন্তু খুব বেশিবার গর্ভধারণ করার সুযোগ থাকে না। আর ঔষধের প্রতিক্রিয়া, যে ঔষধগুলো প্রথম থেকেই রোগিণীকে বা নারীকে প্রয়োগ করা হয়, কারো কারো ক্ষেত্রে স্নায়বিক দুর্বলতার মতো বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার খাতায় একটা প্রশ্ন লিখব। এটা আমাদের একক কাজ, আইভিএফ কি।
আইভিএফ কি? শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের পাঠের দ্বিতীয় অংশে চলে যাই। দ্বিতীয় অংশটা হচ্ছে প্রজনন অক্ষমতা। আসলে প্রজনন অক্ষমতাটা কি? কোনো ধরনের জন্মনিরোধক পদ্ধতি ব্যবহার না করে সন্তান লাভের চেষ্টা করেও কোনো দম্পতি যখন 1 বছর বা তার অধিককাল সময়ের মধ্যে অর্থাৎ সন্তান লাভে ব্যর্থ হন, তখন এই ধরনের ঘটনাটাকে বলা হচ্ছে প্রজনন অক্ষমতা। অন্য কথায় এটাকে বলা হয় বন্ধ্যাত্ব। তো কি কারণে প্রজনন অক্ষমতা হতে পারে? এটা নারীর কারণে যেমন হতে পারে, পুরুষের কারণেও ঠিক একইভাবে প্রজনন অক্ষমতা সৃষ্টি হতে পারে। আমরা প্রথমত পুরুষের কারণগুলো বলি। পুরুষের যে কারণগুলো তার মধ্যে আছে অ্যাজোস্পার্মিয়া। পুরুষের সিমেন বা বীর্যে যদি শুক্রাণুর অর্থাৎ উপস্থিতি না থাকে, এই ঘটনাটাকে বলা হয় অ্যাজোস্পার্মিয়া। তারপরে দ্বিতীয় যে ঘটনাটা সেটা হচ্ছে অলিগোস্পার্মিয়া। অলিগোস্পার্মিয়া হচ্ছে প্রত্যেকটা ডিম্বাণুকে নিষিক্ত করতে হলে নির্দিষ্ট সংখ্যক সক্ষম শুক্রাণুর প্রয়োজন। দেখা যায় শুক্রাণু আছে কিন্তু তা পরিমাণে অনেক কম। তাহলে এই ধরনের ঘটনা যদি পুরুষ সঙ্গী থাকে সেটাকে বলা হচ্ছে অলিগোস্পার্মিয়া। তারপর আমরা তৃতীয় ছবিটা একটু দেখি। শুক্রাণু হলেই হবে না। আমাদের প্রথম শুক্রাণুটা হচ্ছে স্বাভাবিক একটা শুক্রাণু, যেটা সবুজ রঙে দেখানো আছে। তারপরে এই সবগুলো হচ্ছে অস্বাভাবিক শুক্রাণু। অনেক ক্ষেত্রে দেখা যায় শুক্রাণুর মাথা ছোট, লেজ বড়, কিংবা মাথা বড়, লেজ ছোট, কিংবা দেখা যাচ্ছে মাথা অনেক ছোট, লেজ অনেক লম্বা, কিংবা দেখা যায় শুক্রাণু 2 মাথা বিশিষ্ট, কিংবা দেখা যায় শুক্রাণু 2 লেজ বিশিষ্ট। এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে সেগুলো হচ্ছে শুক্রাণুর অস্বাভাবিকতা। এই ধরনের অস্বাভাবিক শুক্রাণু ডিম্বাণুকে অনেক ক্ষেত্রে নিষিক্ত করতে পারে না, যে কারণে অন্য কোনো ত্রুটি না থাকলেও নারী গর্ভধারণ করতে ব্যর্থ হয়। তারপরে আমরা দেখব আরেকটা কারণ হতে পারে অটো ইমিউনিটি। একটা পুরুষ, তার দেহের সব কিছুই ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে তার দেহে যখনই শুক্রাণু উৎপন্ন হয়, তার দেহের যে প্রতিরক্ষা ব্যবস্থা সেই শুক্রাণুকে সেটা বা বহিরাগত পদার্থ বা জীবাণু মনে করে মেরে ফেলে। তাহলে এই মরা শুক্রাণু দিয়ে নিষিক্তকরণ সম্ভব না, সে কারণে নারী গর্ভধারণ করে না। এটাও পুরুষের দিক থেকে একটা প্রজননগত ব্যর্থতা। তারপরে আজ যেটা হতে পারে সেটা হতে পারে শুক্রাণুর অকাল পতন। এটা অনেক ক্ষেত্রে অনভ্যস্ততা বা অজ্ঞতার কারণে হতে পারে। অর্থাৎ দেখা যাচ্ছে যে শুক্রাণু ডিম্বাণুর কাছে যথাসময়ে পৌঁছাতে পারে না, অর্থাৎ স্ত্রী প্রজননাঙ্গের বাইরেই যদি সিমেন থেকে যায় সেক্ষেত্রে অর্থাৎ ডিম্বাণু শুক্রাণু দ্বারা নিষিক্ত হয় না। আর সর্বশেষ যে ঘটনাটা, এটা খুব কম সংখ্যক লোকের ক্ষেত্রে হতে পারে, সেটা হচ্ছে যদি কোনো পুরুষ অর্থাৎ পুরুষত্বহীন হয়, সেক্ষেত্রেও অর্থাৎ নারী বা স্ত্রী গর্ভধারণে অক্ষম হতে পারে। পুরুষের যেরকম প্রজননগত অক্ষমতা আছে, নারীর ক্ষেত্রেও কিন্তু এরকম প্রজননগত নানা অক্ষমতা থাকতে পারে। সে অক্ষমতাগুলো বাইরে থেকে বোঝার খুব একটা উপায় অনেক ক্ষেত্রেই থাকে না। যেমন ডিম্বপাতে ব্যর্থতা। যে কোনো কারণে নারীর যদি যথাযথ সময়ে ডিম্বপাত না হয় কিংবা ডিম্বনালীতে কোনো অবস্ট্রাকশন বা বাধা থাকে, সেক্ষেত্রে নারী গর্ভধারণ করবে না। তারপরে দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে ডিম্বনালীতে কোথাও যদি কোনো ক্ষত থাকে যে কারণে নারী নিজেই রোগে ভুগে থাকে, সেক্ষেত্রেও অনেক ক্ষেত্রে গর্ভধারণ হয় না। তৃতীয় যেটা হতে পারে জরায়ু ক্ষত কিংবা জরায়ুতে অনেকগুলো যদি সিস্ট থাকে, যেটাকে আমরা বলি পলিসিস্টিক ওভারি, বা জরায়ুর ভিতরে যদি টিউমার থাকে, তাহলে অনেক ক্ষেত্রে নারী গর্ভধারণ করে না। জরায়ুর যে গ্রীবা, জরায়ুর গ্রীবাকে বলা হচ্ছে সার্ভিক্স। অনেক ক্ষেত্রে এই সার্ভিক্সের ক্ষতের কারণ নারী গর্ভধারণ করে না। এরপর আরেকটা জিনিস যেটা, এটা একটু ব্যতিক্রম হতে পারে। পুরুষের দেহ থেকে আসা শুক্রাণুকে যদি নারীর দেহ অর্থাৎ তার দেহের যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটা যদি জীবাণু মনে করে মেরে ফেলে, তাহলে সেই শুক্রাণু নারী দেহে টিকবে না এবং না টিকার কারণে সে তার ডিম্বাণুকে নিষিক্ত করতে পারবে না। তো এটার জন্য ব্যবস্থা হচ্ছে, এটা যখন আইডেন্টিফাই হয় তখন নারীকে বিশেষ ধরনের ওষুধ প্রয়োগ করে তার প্রতিরক্ষা ব্যবস্থাকে সাময়িক সময়ের জন্য দমিয়ে রাখা হয়। আর অন্য যে জিনিসটা হতে পারে সেটা হচ্ছে নারী যদি অনেক বেশি মোটাসোটা হয়ে যায়, প্রজনন অঙ্গে অনেক বেশি চর্বি জমে যায়, অর্থাৎ স্থূলতা যেটাকে আমরা বলছি, কিংবা অকালে অল্প বয়সেই কোনো নারীর যদি মেনোপজ বা রজনীবৃত্তি হয়ে যায়, সেক্ষেত্রেও নারী গর্ভধারণ করবে না। এটা হচ্ছে নারীর পক্ষ থেকে প্রজননগত অক্ষমতা। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার খাতায় আরও গোটা 2-3 কাজ লিখব। আমাদের কাজগুলো হচ্ছে আমরা 2 দল ভাগ করে লিখেছি, তোমরা একজনেই 2টাই লিখে নাও, দুভাবে প্র্যাকটিস করবা। প্রথমটা হচ্ছে আইভিএফ এর ধাপসমূহের নাম লিখো। ক দল হিসেবে লিখবা আইভিএফ এর ধাপসমূহের নাম লেখো। আর খ দল হিসেবে লিখবা পুরুষের সম্ভাব্য প্রজনন অক্ষমতার কারণগুলি লিখো। পুরুষের সম্ভাব্য প্রজনন অক্ষমতার কারণগুলি লিখো। শিক্ষার্থীবৃন্দ,
আমরা তোমাদের জন্য কিছু প্রশ্ন রেখেছি, তো আমার সাথে তোমরা উত্তরগুলো মিলিয়ে নেবা, তাতে করে তোমরা নিজেরাই বুঝতে পারবা তোমার ধারণা ঠিক কিনা। প্রথম প্রশ্ন, আইভিএফ পদ্ধতির শুরুতে স্ত্রীর পরিণত ডিম্বাণু কোন পদ্ধতিতে বের করে আনা হয়? ক লিথোট্রিপসি, খ সার্জারি, গ ইনজেকশন, ঘ ল্যাপারোস্কোপি। উত্তরটা আমরা একটু পরে দেখছি। এটা হচ্ছে ল্যাপারোস্কোপি, তোমাদের সাথে মিলিয়ে নাও। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন, অ্যাজুস্পার্মিয়া কি? ক সিমেনে অপরিপক্ক শুক্রাণুর উপস্থিতি, খ সিমেনে কম শুক্রাণুর উপস্থিতি, গ সিমেনে শুক্রাণুর অনুপস্থিতি, ঘ সিমেনে শুক্রাণুর স্বাভাবিক উপস্থিতি। এর উত্তরটা হচ্ছে গ, তোমাদের সাথে মিলিয়ে নাও, সিমেনে শুক্রাণুর অনুপস্থিতি। আমরা আরো দুটো প্রশ্ন একটু দেখি। আমাদের 3 নম্বর প্রশ্ন, প্রথম টেস্ট টিউব বেবির নাম কি? আমি আসলে আমার আজকের এই লেকচারে বলিনি, তোমাদের বইতে আছে, তোমরা যখন পড়বা তখন জানতে পারবা। তো উত্তরটা এখনই আমরা দেখব। রবার্ট ব্রাউন, হেনরি ওয়াটসন, এডওয়ার্ড জেনার, লুইস ব্রাউন। এর উত্তরটা হচ্ছে লুইস ব্রাউন। ইনি বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবি বা আইভিএফ এর মাধ্যমে জন্ম নেওয়া মানব সন্তান। আমরা আজকে সর্বশেষ সংক্ষিপ্ত যে প্রশ্নটা দেখব, অটো ইমিউনিটি কি? এটা হচ্ছে এক ধরনের প্রজনন অক্ষমতা, শুক্রাণুকে গতিশীল করার প্রক্রিয়া, ডিম্বস্ফুরণ না হওয়া, জরায়ু মুখের ক্ষত। এর উত্তরটা হচ্ছে এক ধরনের প্রজনন অক্ষমতা। শিক্ষার্থীবৃন্দ, আমরা বাড়িতে যাওয়ার সময় হলো, তাই একটা ছোট কাজ দিচ্ছি। সেটা হচ্ছে নারীদের প্রজননতন্ত্রের সমস্যার কারণ বিশ্লেষণ করো। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাড়ির কাজের সাথে সাথে আমারও বাড়ি যাওয়ার সময় হয়ে গেল। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, বাড়িতে থেকে পড়াশোনা করবে। তো আজকের ক্লাসে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি।